أحمده وأصلي على رسوله الكريم. আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মাত্রা আল্লামা কোরআন ও আল্লামা সর্বোত্তম কাজগুলো করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, কবুল করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রত্যেক কাজের ভালো একটা মর্যাদা আছে, পারদর্শী এবং দক্ষতা ও অভিজ্ঞতার একটা মূল্যায়ন আছে সকল কাজে। সে কাজটা যত নিম্নমানের হোক এবং যত উঁচু মানের হোক, ভালো কাজ, দক্ষতা, অভিজ্ঞতা, এটার ভিন্ন একটা মূল্যায়ন আছে, আলাদা একটা দাম আছে। মনে করো নিম্নমানের একটা কাজ, সোয়ারেজ লাইন, পায়খানার ড্রেন, যেটা দিয়ে মানুষের পেশা পায়খানা যায়, এই সোয়ারেজ লাইনটা কখনো কখনো বন্ধ হয়ে যায়, আটকে যায়। কখনো মানুষ এমন একজন লোক খুঁজে যে ভালো কাজ করতে পারে, এই কাজটা ভালোভাবে করতে পারে, তাই না? হ্যাঁ, মহল্লায় অনেকেই সোয়ারেজ লাইন পরিষ্কার করে, বাথরুমের ড্রেন পরিষ্কার করে, বাথরুম আটকে গেলে অনেকেই পরিষ্কার করে। সবার আগে খুঁজে যে ভালো পরিষ্কারটা কে করে, দক্ষতা আছে কার, অভিজ্ঞতা আছে কার, অল্পতে সুন্দর কাজ করবে, এটা আগে খুঁজি। না পাইলে ঠেকায় করে একজনকে দিয়ে কাজ করায়, তো প্রথমেই খোঁজে যে এই ব্যাপারে দক্ষ, ভালো, অভিজ্ঞ লোক কি আছে। একই লাইনের কাজ করে, একই কাজ করে, একজনকে 500 টাকা দিলেই হয়, আরেকজনে হাত দিলেই 1000 টাকা দেওয়া হয়। এটার মধ্যে কি পার্থক্য? কাজ তো সেই যেটা করছে ওটাই করছে, কিন্তু এই সোয়ারেজ লাইন পরিষ্কারের ক্ষেত্রে আর দক্ষতা, তার অভিজ্ঞতা ভালো, ওই জন্য তাকে 1000 টাকা দেওয়া হয়। তার তুলনায় যার অভিজ্ঞতা, দক্ষতা কম, তাকে 500 টাকা দিলে চলে, সে আরো বেশি সময় কাজ করে। দেখা যায় যে ওই লোকটা যার অভিজ্ঞতা কম, দক্ষতা কম, সে 2 ঘন্টা কাজ করছে, নিলেও 500 টাকা। যার দক্ষতা এবং অভিজ্ঞতা বেশি, কাজ করছে ভালো, ও আধা ঘন্টায় কাজ করে চলে গেছে 1000 টাকা নিয়ে। আসলে কি যে কোনো জিনিসের দক্ষতা এবং অভিজ্ঞতা এবং ভালো, এটার একটা আলাদা মূল্যায়ন আছে। মনে করো একটা বাণী একটা কাগজে সুন্দর করে লিখে লাগাইতে হবে, অথবা একটা হাতের লেখা চিঠি বা দাওয়াতনামা লিখতে হবে। তুমি অথবা আমরা কাকে খুঁজবো? হাতের লেখা কার ভালো, আর হাতের লেখা সুন্দর, অক্ষরগুলো স্পষ্ট, সমান সমান আছে, মানুষ দেখলে যেন মনে করে যে চোখ জুড়ে যায়, এরকম একজন হাতের লেখার লোক খুঁজে বের করে তারপরে তাকে দায়িত্ব দেওয়া হয় যে চিঠিটা লেখো। মাদ্রাসার অনেক সময় থামের উপর নাম লিখতে হয়, আবার থামের উপর নাম লিখতে হয়, তো পুরো মাদ্রাসা 2-4 জন দায়িত্ব করে।
ছাত্ররা একবার দেয়া লিখে বেরোয় তখন ঘুরতে থাকে দেখুন ঘুরতেছিল আর তো ঘুমার সময় না ঘুরতেছিল মাদ্রাসায় দেয়া লিখে লেখা হয় বছর একবার ওই সময় দেখা যায় যে কাজের করতে থাকে বাংলাটা কে লিখবে আরবিটা কে লিখবে যার সুন্দর আছে এবং দক্ষতা আছে অভিজ্ঞতা আছে তাকে কিভাবে করে চেষ্টা করে এটাই তো একটা মূল্যায়ন এই তোমাকে খুঁজা হচ্ছে খুঁজে বের করা হচ্ছে এটা তার শিক্ষা দক্ষতা অভিজ্ঞতাটা মূল্যায়ন ঠিক অনুরূপ ভাবে মাদ্রাসা কর্তৃপক্ষ আসাদুল্লাহদের মধ্যে দেখা যায় যে এক এক ধরনের অভিজ্ঞতা দক্ষতা আছে প্রত্যেক প্রতিষ্ঠান এবং মাদ্রাসা স্কুল বলো কলেজ বলো মাদ্রাসা বলো সবাই ওই প্রতিষ্ঠানের যারা শিক্ষক মন্ডলী থাকে তাদের যার যেই বিষয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা আছে তাকে ওই বিষয়ে কাজে লাগানোর চেষ্টা করে যাতে করে তার মতো আরো কিছু অভিজ্ঞ লোক তৈরি হয় দক্ষ লোক তৈরি হয় প্রত্যেকেরই কোনো না কোনো বিষয়ে পারদর্শিতা আছে একেবারে একজনের সব বিষয়ে পারদর্শিতা আছে এটা খুব কম হয় সাধারণত হয় না এরকম না কিন্তু কম হয় একটা লোক দেখতেও সুন্দর তার চেহারা সুন্দর ফর্সা ওঠা লম্বা তার হাতের লেখাটাও অনেক সুন্দর তার ব্যবহার করাটাও অনেক সুন্দর তার পরীক্ষাটাও অনেক সুন্দর তারপরে তার বোঝাটাও অনেক সুন্দর বোঝানোটাও অনেক সুন্দর তার বয়ানও অনেক সুন্দর সব কিছু সুন্দর এই ধরনের মানুষ খুব কম পাওয়া যায় আছে নাই এরকম না কিন্তু সংখ্যায় খুব কম আল্লাহ তাআলা মানুষকে এমন ভাবেই সৃষ্টি করছেন যে এক একজনের মধ্যে এক একটা যোগ্যতা আলাদা দিয়ে রাখে কারোর মধ্যে বলার যোগ্যতা আছে কারোর মধ্যে লেখার যোগ্যতা বেশি কারোর মধ্যে উপস্থাপন শক্তি ভালো কারোর মধ্যে কিতাব বোঝার শক্তি ভালো কারোর বোঝানোর শক্তি ভালো কারো আরবি দক্ষতা বেশি কারো বাংলা দক্ষতা বেশি কারো নাউজের দক্ষতা বেশি কেউ আছে মানে কলা গাছের বাগান থেকে দক্ষ বেশি কেউ আছে হাদিস শাস্ত্রে দক্ষ কেউ আছে ব্যাখ্যা শাস্ত্রে দক্ষ এক একটা দিক এক এক ধরনের থাকে অন্যরাও থাকে পাশাপাশি একটা বেশি থাকে প্রত্যেক জিনিসের ভালো এবং দক্ষতার একটা কি আছে মূল্যায়ন অভিজ্ঞতার মূল্যায়ন ভালো এবং অভিজ্ঞতা বা দক্ষতার মূল্যায়ন নাই এরকম কোনো জায়গা নেই একেবারে সুইপার থেকে শুরু করে একেবারে সচিবালয় পর্যন্ত মন্ত্রণালয় সচিবালয় পর্যন্ত পিয়ন থেকে নিয়ে বস পর্যন্ত যে যে বিষয়ে অভিজ্ঞ ওই বিষয়ে তার মূল্যায়ন আছে তার দাম আছে এবং তার চাহিদাও আছে মূল্যায়নটা এই চাহিদাটা তৈরি হয় দক্ষতা অভিজ্ঞতার ভিত্তিতে যেখানে তেলাওয়াত দরকার যার তেলাওয়াত ভালো তার চাহিদা ভালো যেখানে বিষয়ভিত্তিক আলোচনা দরকার সেখানে যে আলোচনা ভালো তার চাহিদা ভালো এরকম ভাবে প্রত্যেক ক্ষেত্রে দক্ষতা এবং অভিজ্ঞতার মূল্যায়ন আছে এটা কোনো যায় নাই এটা কোনো সময় নিষ্ফল হবে না যে কোনো দক্ষতা এবং অভিজ্ঞতার মূল্যায়ন আছে এটা কখনো নিষ্ফল হয় না এটা একেবারে পরিষ্কার কথা বাস্তব কথা আর যার সব কিছু আছে একটু করে কোনো বিষয়ে দক্ষতা নাই তার কোনো জায়গায় ভালো মূল্যায়ন নেই সব একটু জানেন আধা আধা জানে আধা আধা কোনোটাই পরিপূর্ণ না কোনো জায়গায় তার ভালো মূল্যায়ন
এই জন্য সবকিছু অর্জনের পাশাপাশি যেটার মধ্যে তোমার যোগ, শখ, আগ্রহ বেশি এবং বেশি বুঝো, বেশি জানো, বেশি পারো এবং এটা তোমার করার প্রতি আগ্রহ বেশি, ওটা নিয়ে একটু বেশি মেহনত করতে হবে। আমি যতটুকু দরকার অতটুকু বাড়াতে পারি, অতটুকু মানতেও পারি, অতটুকু পারি, যদি অবরোধ করতে পারি, তবে আমার শেখার প্রতি আগ্রহটা বেশি। তুমি সেটা নিয়ে বেশি গবেষণা করছো, তোমার পড়াশোনা, তোমার টাকা সেই হিসাবে হবে। হাদিস উলুম হাদিসের মধ্যে ঝোঁক বেশি, আগ্রহ বেশি, তো তোমার পড়াশোনা টাকা ওই হিসাবে হবে। নাও ধরনের প্রতি তোমার আগ্রহ খুব প্রচন্ড আগ্রহ, খুব ভালো বেশি, তোমার গবেষণাটা জানিয়ে হবে, ওই মজা ইমাম হয়ে যাবে। নাও ধরনের মজা ইমাম হয়ে যাবে, তোমার চাহিদা অনেক বেশি। আবার তুমি টাকার বাজারে অভিজ্ঞতা অর্জন করবা, তো ওইখানে তোমার মর্যাদা অনেক বেশি। হাদিসের মর্যাদায় তুমি হাদিসের উপর হাদিসের ক্ষেত্রে তুমি অভিজ্ঞতা অর্জন করবা, তো সেখানে তোমার মর্যাদা অনেক বেশি। কোন জায়গায় দক্ষ, অভিজ্ঞ এবং ভালো অবমূল্যায়ন নেই। আপনার জায়গায় তার মূল্যায়ন আছে। কথার কথা অনেক মাদ্রাসায় এমন আছে, কিছু আশা বিধায়কেরা এমন থাকে যারা শুধু হাতের লেখা লেখে, তার হাতের লেখাটাই ভালো, উর্দু, আরবি, বাংলা হাতের লেখাটা ভালো, ছাত্রদেরকে হাতের লেখা দিতে হবে। আর এই দক্ষতাটাই সে অর্জন করছে, আর শুধু ওইটা নিয়ে উনি মেহনত করতেছে, তো ওই লাইনে ওনার মূল্যায়ন আছে ভালো। আমাদের মাদ্রাসায় তো যিনি হাতের লেখা নিয়ে নষ্ট করেন, হাতের লেখা নিয়ে মেহনত করেন, পরিশ্রম করেন, তিনি একই সাথে আদিব ও একই সাথে মহাদেশ, তিনি একজন ফকিহ, আবার তিনি একজন মহাদেশ। সব বিষয়ে দক্ষতা, অভিজ্ঞতা আলাদা আলাদা দিচ্ছেন। কিন্তু কিছু যারা এমন আছে শুধু হাতের লেখা নিয়েই উনি কাজ করেন, আর কোনো কিতাবদিও করেন। ওনারও কিন্তু ওই ময়দানে একটা দাম আছে, মূল্য আছে, মূল্যায়ন আছে। কারণ এই বিষয়ে অন্যরা অভিজ্ঞ না, উনি অভিজ্ঞ, একটা মূল্যায়ন অবশ্যই আছে। আমরাও যখন পড়তাম তখন দেখতাম যে একদম কাঠের সব থাকতো, নামই কাঠের সব, কেউ নাম জানতো না, কাঠের সব হতো, উনি শুধু হাতের লেখা দিতেন, হাতের লেখা নষ্ট করে কিতাবদিও করেছেন। আর পড়াইলেও একেবারে প্রাথমিক স্তরের কিছু কিতাব পড়াইতেন, যেগুলো মোটামুটি সবাই পড়াইতে পারে, আর বাকি হাতের লেখা নিয়ে ওনার কাজ ছিল। ওইখানেও ওনার একটা মূল্যায়ন আছে। এজন্য দুনিয়াবি লাইনে বলো, আখিরাতের লাইনে বলো, অভিজ্ঞতা, দক্ষতার একটা আলাদা মূল্যায়ন আছে এবং ভালোর একটা দাম আছে। এজন্য কোনো কিছুকে খাটো করে দেখার জিনিস না। বাংলা হাতের লেখা এটা সুন্দর করা, আরবি হাতের লেখা সুন্দর করা, উর্দু হাতের লেখাটা সুন্দর করা, ইংরেজি হাতের লেখাটা সুন্দর করা, এটাকে একটা হুনার বলে। হুনার হলো, হুনার মানে পুঁজি, জীবনের একটা পুঁজি, জীবনের একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা এবং পুঁজি যার কাছে থাকে তারও একটা আলাদা মূল্যায়ন থাকে। এটা একটা পড়া এবং লেখা, দুটা শব্দ পাশাপাশি, পড়ালেখা। কি করো? পড়ালেখা করি। কোথায় পড়ালেখা করো? মাদ্রাসায় পড়ালেখা করি। কোথায় পড়ালেখা করো? স্কুলে পড়ালেখা করি। দুই শব্দ পাশাপাশি ব্যবহার হয়, পড়া লেখা। তাহলে বোঝা গেল যে এলিমের জন্য মুখস্থ করা, বোঝা, পড়া, মোতালা করা যেমন জরুরি, লেখাও যেমন জরুরি। লেখাও যেমন জরুরি। এজন্য বলছে আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন। এই প্রবাদ বাক্য তোমরা শুনছো না? আল ইলমু
সয়দুন মানে কি? হ্যাঁ, শিকার প্রাণী, যে প্রাণীকে শিকার করা হয়, দিনকে দিন মেহনত করে জঙ্গল থেকে প্রাণী শিকার করে, যে প্রাণীটা জঙ্গলের মধ্যে স্বাধীন থাকে, তাকে অনেক কষ্ট করে কৌশল করে শিকার করতে হয়। এদিকে এলমও একটা শিকার করার প্রাণীর মতো একটা জ্ঞান, এটা অনেক কষ্ট করে মেহনত করে দিন রাত একাকার করে, আরামের ঘুম হারাম করে, বিশ্রামকে হারাম করে, খেয়ে না খেয়ে এটাকে হাসিল করতে হয়। ধরার পরে শিকারিটা ধরার পরে যদি এটা বন্দি না করে থাকবে, শিকারিটা অনেক কষ্ট করে ধরলো, 3 দিন দৌড়ে একটা হরিণ ধরলো মনে করে, এনে যদি এটা ঘরের সামনে দাঁড়া করে রাখে, এত কষ্ট করে ধরছি, এটা যাবে না, থাকবে নাকি এটাকে মানতে হবে, রাখতেই তো হবে। লেখা এটাকে বলা হয়েছে সাইদুন, আর ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু সাইদুন। লেখার দ্বারা ইলম কি হয়? তোমার কাছে সংরক্ষিত হয়, এটা বন্দী হয়, সংরক্ষিত হয়। যে তাইসির পড়তেছো, সে তাইসিরের নোট করতেছো, একটা দাওয়ারে নোট করতেছো, মিজান পড়তেছো তো মিজানের নোট করতেছো, ইলমু সাইদুর নোট দেখতেছো, নাওমীর কাছে নাওমীর নোট আছে, এটা তো নোট বললে এটা তো একটা নোট হয়। বিভিন্ন কিতাবের বিভিন্ন ওস্তাদের চাকরির লেখা থাকে। তুমি যখন 100 পড়াইতে যাইবা, 100 আমাদের যাইবা, তখন তোমার ছাত্র যখন খাতাটা খুললে তোমার সব স্মৃতিগুলো মনে পড়বে, কোন ওস্তাদ কি বলছে, কোন ওস্তাদ কি পড়াইছে, তোমার জন্য পড়াইতে সহজ হয়ে যায়। 5টা কিতাব 5টা সরা বাজার থেকে কিনে এনে মোতালা করলে যা হবে, তোমার খাতাটা খুললে তার চেয়ে বেশি হবে। এটা অনেকে গুরুত্ব দেয় না, লেখার প্রতি ঘন্টায় লেখার প্রতি গুরুত্ব দেয় না, কারণ সরা তো আসি আমাদের ঘন্টায় লেখলে কি হুজুর যা করছে তা তো অনেকেই বুঝেছে, ওটা তার মধ্যে খুললেই পাবো। এটা আসলে মূল্যনীতি না। মূল্যনীতি হলো প্রত্যেক ঘন্টায় প্রত্যেক কিতাবের জন্যই আলাদা একটা নোট খাতা থাকে, ওই ওস্তাদের ঘন্টায় ওই খাতাটা কলমটা খোলা থাকবে, ওই ঘন্টায় যে কথাগুলো, যে শব্দের হাকিকটা আপনি বললেন, সাথে সাথে দিতে হবে। একটা সুন্দর চমৎকার একটা আকামের বা পূর্বসূরীর একটা ওয়াকিয়া শোনালেন, সাহেবের একটা ওয়াকিয়া শোনালেন, ওটা সুন্দর করে সংক্ষেপে লেখা হলো। বা এবার একটা চাকরির হিসাবে 3টা চাকরি করলেন, 2টা চাকরি করলেন, চাকরিগুলো খুব সুন্দর লেখা হলো, তুমি খুঁজে নাও পেতে পারো, অথবা তোমার দেখার সুযোগ নাও হইতে পারে। তুমি যখন তোমার মোবাইলে যখন তোমার খাতাটা খুলবা, তখন তোমার দর্শক সব চাকরির কথা মনে পড়বে, এই 2 লাইন দেখলে সব চাকরির কথা মনে পড়বে। এটা অনেক বড় একটা জহিরা, অনেক বড় একটা জহিরা। মানে কি? হ্যাঁ, কি অর্থ জহিরা? হ্যাঁ হ্যাঁ, জহিরা মানে ভান্ডার বা সঞ্চয়, যেটা এই চাইছির থেকে একটু একটু শুরু করে লিখতে 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 দেওয়া পর্যন্ত গেছো, দেখবে তোমার কাছে অনেক এলেন জমা হয়েছে। 20টা খাতা হোক, 30টা খাতা জমা হয়েছে, এখন তো বলো খাতা দিয়েছেই গেল। 20টা খাতা 30টা খাতা জমা হয়েছে, সংশ্লিষ্ট কিতাবের ঘটাবার সময় তোমার খাতাটা খুললে দেখবা যে ধরা পড়া যা পাইতেছো ওইটা বললে তার চেয়ে বেশি হয়ে যায়, যদিও ওইটার মধ্যে কম, কিন্তু পাইতেছো বেশি। নোটে খুললেই দর্শের সাথে তোমার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, দর্শক যা যা করছে শুনছে সব তোমার মনে হচ্ছে, এটা একটা মূল্য আছে। আর হাতের লেখা সুন্দর হলে মানুষের সামনে লেখা যায়, আর না হলে একটা লেখার একটা বললে এটা ভাই আপনি লেখেন, এটা না তুমি লেখো, এটা না তুমি লেখো, এটা না তুমি লেখো, কেউ লিখতে চায় না। এই জন্য লেখলে তো ধরা পড়ে যাবো, আমার হাতের লেখা খারাপ, কেউ লিখতে চায়। যার লেখা সুন্দর সে আগ্রহ করে লেখে, দাও আমার দিন। এইটাও তো একটা নিজের কাছে নিজের একটা মূল্যায়ন। আর যে কোর্সটা আমরা করাইলাম
সড়ক বন্ধ রেখা, কিন্তু সড়ক বন্ধ রেখা যে কোর্সটা করে না, এতে বোঝা যায় যে দাম কত, মূল্যায়ন কত। সড়ক বন্ধ রেখে কাজটা করা হয়, তারপর পরামর্শ। এটা শুধু পরীক্ষায় ভালো ফলাফল করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো একটা যোগ্যতা যেন অর্জন হয়, একটা যোগ্যতা যেন অর্জন হলো। এটা সে পরীক্ষায় কাজে লাগাতে পারবে, অন্য জায়গায় কাজে লাগাতে পারবে, যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবে। এটাও পড়ালেখারই একটা অংশ। যে কথাগুলো বললাম তার মূলাক্ষর সারসংক্ষেপ হলো এটা। তো উর্দু, বাংলা, ইংরেজি এবং আরবি হাতের লেখা প্রত্যেকেই সুন্দর করার চেষ্টা করা। কোর্স এটা শুধু একটা অনুপ্রেরণা, একটা অনুভূতি জাগ্রত করা, আর কিছু না। কোর্সের মাধ্যমে হাতের লেখা সুন্দর হয়ে যাবে এরকম না। ওদের বলেছেন না, এরপরে যদি না করে লেখা তাহলে এখানেই শেষ, স্থগিত। কোর্স এটা একটা অনুপ্রেরণা, এটা একটা অনুভূতি জাগ্রত করা যে আমার হাতের লেখা সুন্দর করা দরকার, এবং চেষ্টা করলে হয় যে তার দলিল হলো 4 দিনের লেখাই আমার এত সুন্দর, আগের লেখা 4 দিনের পরের লেখা কত সুন্দর, কত পার্থক্য বোঝা গেল। হয় একটা প্রেরণা, একটা অনুভূতি জাগ্রত করা। এই অনুভূতি আর প্রেরণাটা ধরে রাখতে হবে স্থায়ীভাবে। এজন্য একটা ওর কাছে মেজার না হলে যাতে কোর্স করা হলো, তোমাদের যাদের খাতার পৃষ্ঠা অবশিষ্ট আছে এটা শেষ করবা, আর শেষ হয়ে গেলে আবার নতুন খাতা ওদের কাছ থেকে নিবা। আর প্রত্যেক দিন 10:30 থেকে 11টা এটা হলো হাতের লেখার টাইম। 11টা ছুটি, 10:30 থেকে 11টা সবাই বাধ্যতামূলক এক পৃষ্ঠা হাতের লেখা লিখতে হবে। লিখে সংশ্লিষ্ট নির্বাচনের স্বাক্ষর দিতে হবে সহ। যে জামাতের নেগলেন আছে, নেগলেন হুজুর লাল কলম দিয়ে ওই পৃষ্ঠার উপরে বড় করে তারিখ সহ স্বাক্ষর দেবে। এইভাবে তার সারা বছর, একেবারে বছরের শেষ পর্যন্ত দৈনন্দিন 0.5 ঘন্টা হাতের লেখা নষ্ট করতে হবে, 10:30 থেকে 11টা। এটা বাধ্যতামূলক। এমন না হচ্ছে কেমন পড়া বাকি আছে, এরকম না। পড়াটা আগে রাখতে হবে। তুমি মনে করবো যে 10:30 ছুটি, তোমার 10:30 আগে তোমার পড়া মুখস্থ করে করতে হবে। বাকি 0.5 ঘন্টা তোমার হাতের লেখা থাকবে, এই সময় অন্য কাজ করা যাবে না। এই সময় অন্য কাজ করলে সবাই ছুড়ে যাওয়ার পরে তুমি হাতের লেখা শুরু করলে এটা হবে না। তার আগে তোমার পড়া শেষ করে 10:30 থেকে 11টা তুমি হাতের লেখা নষ্ট করবা। দৈনিক 1 পৃষ্ঠা লিখে, 1 পৃষ্ঠা মানে ছোট খাতায় না, ওই হুজুরের যে খাতা আছে ওই খাতায়, যে খাতা আছে সেটা শেষ করার পরে আরেকটা খাতা ওই লিখে দিতে হবে। নিয়ে এইভাবে আবার ওই খাতা শেষ হয়ে গেলে আবার খাতা দিতে হবে। এভাবে বছরের শেষ পর্যন্ত দৈনিক প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে বাধ্যতামূলক, 4 জামাতের জন্য বাধ্যতামূলক। অন্য জামাতের ছাত্ররা যদি হচ্ছে এইভাবে পারে, আলহামদুলিল্লাহ করুক, সমস্যা নেই। যার দরকার মনে করে সে করবে, কিন্তু এই 4 জামাতের জন্য এই বছর বাধ্যতামূলক। এটা প্রতিদিন করতে হবে নিয়মিত। এবং নেকড়ার মস্তাককে দেখাতে হবে, নেকড়ার মস্তাক ওইখানে লাল কলম দিয়ে স্বাক্ষর দিয়ে তারিখ দিয়ে দিবে। এভাবে তুমি 3 মাস যদি প্র্যাকটিস করো, 4 মাস যদি প্র্যাকটিস করো, লেখার পথে থাকো, তো তোমার লেখার বানানো ঠিক হবে, লেখার সুন্দর হবে, হাতের লেখা চালু হবে। এখন তো ওইভাবে সুন্দর করে লিখতে গেলে অনেক সময় লাগে। লিখতে ওইভাবেই লেখা হবে, চালুও হবে, বানানো সুন্দর হবে, বানানো ঠিক হবে। এটা শুধু তোমার পরীক্ষার নাম্বারে কাজে আসবে তা না, সব জায়গায় কাজে আসবে। তো ভালো মূল্যায়ন হিসাবে কিছু পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং সেখানে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এখন যে পুরস্কারগুলো দেওয়া হবে, যারা পাও নাই তারাও মেহনত করবা, পরিশ্রম করবো, আর যারা পাইছো তারাও মেহনত করবা, পরিশ্রম করবে। যেই নিয়মে মেহনত করে বলছি, সেই নিয়মে মেহনত করলে, তোমরা সবসময় পরীক্ষা পর্যন্ত ওই নিয়মে মেহনত করবা। ওই নিয়মে মেহনত করার পরে প্রত্যেক জামাতে যে হাতের লেখার আবার হবে, পরীক্ষা হবে সবসময় সময়, ওই সময় আবার ওই জামাতে যারা হাতের লেখা ভালো করবে
1 2 3 ছাড়া শুধু হাতের লেখার 1 2 3 এর নাম্বার আলাদা দেওয়া হবে, পুরস্কার আলাদা দেওয়া হবে। বুঝতে কি বলছি? কথা বুঝে আসে না? একটা হলো ক্লাসে সব সাবজেক্ট মিলে 1 2 3 আরেকটা হলো যে এখন থেকে যে প্রতিদিন সে লেখা লিখতেছে, শুধু হাতের লেখাটা সবার হাতের লেখাটা একসাথে করে দেখা হবে কারটা সবচেয়ে ভালো, কারটা সবচেয়ে ভালো, কারটা সবচেয়ে ভালো। সেই হিসাবে প্রত্যেক জামাতের 3 জন ভালো লেখককে আলাদা করে একটা পুরস্কার দেওয়া হবে। সে সিরিয়ালে নাও থাকতে পারে, যার হাতের লেখা ওই জামাতের যে হাতের লেখা 1 নাম্বার হবে সে হয়তো দেখা যাবে ওই জামাতের সিরিয়ালে নেই, যে তার হাতের লেখাটা ওই জামাতের মধ্যে 1 নাম্বার, সে হাতের লেখা একটা পুরস্কার পাবে। বুঝলেন? ঠিক আছে? এবং সেটা নির্ধারণ করে দিবেন মুফতিনুল আলম স্যার। চার জামাতে উনি হাতের লেখার খাতাগুলো দেখে 1 2 3 ঠিক করে দিবেন। এই জামাতে হাতের লেখায় 1 2 3, এই জামাতে হাতের লেখায় 1 2 3। এটার পুরস্কার আমরা পরীক্ষার পুরস্কার ছাড়া আলাদা দিব। যে 3 মাস হাতে মেহনত করলো তার একটা মূল্যায়ন আছে না? তার একটা মূল্যায়ন আছে। কেউ যদি পাশাপাশি একই নাম্বার পেয়ে একাধিক ছেলেরা যদি 1 2 3 হয়, একাধিকই দেওয়া হবে। কিন্তু হাতের লেখার ধারাবাহিকতার চর্চাটা বাকি রাখতে হবে, নিয়মটা দিতে হবে। বাকি রাখার জন্য 10টা থেকে 11টা আমি মাঝে মাঝে ভুলন দেবো, দেখবো এই সময় লেখা হচ্ছে কিনা। আর নেটওয়ার্কটা তো অবশ্যই দেখবেন এবং ওখানে স্বাক্ষর দিবেন। মাঝে মাঝে এই জামাতগুলো স্বাক্ষর দিব, খাতাগুলো দেখতে হবে ঠিক মতো আছে কিনা, রেগুলার আছে না ইরেগুলার আছে, রেগুলার না ইরেগুলার চেক করা হবে। ঠিক আছে? আল্লাহ তাআলা আরো বেশি মেহনত করার তৌফিক দান করেন। মেহনতের পাশাপাশি সবসময় বুজুর্গরা যে কথা বলেন, আমরা বুজুর্গদের কথা নকল করি, নিজেরা তো বলা সাহস হয় না, বুজুর্গদের কথা নকল করি। যে এলিমেন্ট জন্য আমল করবে, এলিমেন্ট জন্য আমল করবে, এজন্য আমলের প্রতিও আগ্রহী হতে হবে। এটা হাতের লেখা করছিল, হাতের লেখার প্রতি এত আগ্রহ যে নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, এখনো খবর নেই, হাতের লেখা নিয়ে ব্যস্ত আছে। সুযোগ পাইলেই নামাজে গাফলতি করা বা ফাঁকি দেওয়ার প্রবণতা, এটা তো নিজের জীবনের জন্য ক্ষতিকারক, নিজের জীবনের জন্য বড় একটা ক্ষতিকারক। এলিমের প্রতি আগ্রহ থাকা অবশ্যই ভালো, কিন্তু তার সাথে আমলের প্রতিও আগ্রহ থাকতে হবে। নামাজের প্রতি আগ্রহ থাকতে হবে, আমলের প্রতি আগ্রহ থাকতে হবে, নকল ওয়াজিবের প্রতি আগ্রহ থাকতে হবে, এগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। তাইলে এলিম শিখা এবং এই সময়টা আমার কাজে লাগবে, এটা সার্থক হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।